আগামীকাল রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে হতে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। এদিকে আজ যে কোনো সময় দেশে ঢুকবে শেখ হাসিনা, বিশেষভাবে সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চারিদিকে জরুরি অবস্থার মধ্য দিয়ে আজই সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি। হতে পারে রাতের মধ্যেই ক্ষমতার পালাবদল। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে সেনা শাসন জারি হতে চলেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বেশ কয়েকজন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নেতৃত্বস্থানীয় কয়েকজন ছাত্র। চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তার এই সফর। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি মূলত শোডাউনের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি নিজের ক্ষমতা প্রদর্শনের রাজনীতি। এই কথাটা অবশেষে নতুন রাজনীতিবিদ সার্জিস আলম এক অর্থে একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিলেন এবং গড্ডালিকা প্রবাহে যে তারাও গা ভাসাচ্ছে এবং এই গা ভাসানো যে অপরাধ নয়, গা না ভাসালে সবার জামানত বাজেয়াপ্ত হবে, সেই ব্যাপারগুলো স্পষ্ট করে বলে দিলেন। অভিনন্দন সার্জিস আলম। মনে করি যে ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশের চেপে বসেছিল বিধায় আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। কিছু একটা ডিফারেন্ট কোনো কিছু একটা যে কোনো সময় ঘটে যেতে পারে যদি আসল জায়গায় হাত না দেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ১-১.৫ মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের ১ বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। ৪ দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তার এই সফর। দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন তিনি। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এই সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে, নতুন মাত্রা পাবে দুদেশের সম্পর্ক। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত দ্য বোরো ফোরাম ফর এশিয়ান বার্ষিক সম্মেলনের পেনিং প্ল্যানারিতে ২৭ মার্চ অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার এই সফরে কোনো চুক্তি সই হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি মূলত শোডাউনের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি নিজের ক্ষমতা প্রদর্শনের রাজনীতি। এই কথাটা অবশেষে নতুন রাজনীতিবিদ সার্জিস আলম এক অর্থে একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিলেন এবং গড্ডালিকা প্রবাহে যে তারাও গা ভাসাচ্ছে এবং এই গা ভাসানো যে অপরাধ নয়, গা না ভাসালে সবার জামানত বাজেয়াপ্ত হবে, সেই ব্যাপারগুলো স্পষ্ট করে বলে দিলেন। অভিনন্দন সার্জিস আলম। বাংলাদেশের চলমান রাজনীতির গড্ডালিকা প্রবাহে যে আপনি গা ভাসাতে চাইছেন এবং গা ভাসিয়ে দিয়েছেন, ক্ষমতা প্রদর্শনের রাজনীতি করতে চাইছেন, ইচ্ছা করলেই যে মুখে বড় বড় কথা বলে ভোটে নামলে সেই ভোটে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, সেই সহজ সরল স্বীকারোক্তির মাধ্যমে আপনি অনন্য একটা নজির স্থাপন করলেন। আসলে যে ঘটনাটা ঘটেছিল, সার্জিস আলম পঞ্চগড়ে যে গাড়ি নিয়ে শোডাউন করেছেন, সেই গাড়িতে গণমাধ্যম ১ শতাধিক গাড়ির কথা বললেও মূলত সেটি হবে ১.৫ শতাধিক গাড়ি। ১.৫ শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড় শহরে বিভিন্ন পথসভায় শোডাউন করেছেন। এরপরে গতকালকে তিনি পঞ্চগড়ের বোদায় এই আরেকটা শোডাউন করেছেন, সেখানেও কয়েকশো গাড়ি ছিল এমনটা বলা হচ্ছে। সেটিকে নিয়েই তার দলের অন্যতম নেত্রী তাসনিম জারা, যিনি অনলাইনে বেশ পরিচিত, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, ডাক্তারি পরামর্শ, বিভিন্ন ভালো ভালো কথা বলে থাকেন, সেই তাসনিম জারা ফেসবুকে সার্জিসের বিরুদ্ধে লিখেছিলেন। সেই লিখার উত্তরে সার্জিস আলম এই স্পষ্ট স্বীকারোক্তিগুলো দিয়ে দিলেন। তার মানে কি? তার মানে ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল যে নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সেটি আসলে তাদের শুধুমাত্র মুখের ভালো ভালো বুলি। আদতে তারা চলমান যে রাজনৈতিক ধারা, সেই ক্ষমতার রাজনৈতিক ধারাতেই নিজেদেরকে সামিল করতে চাইছেন। কি বললেন সার্জিস আলম? কি গোমর ফাঁস করে দিলেন, বড় গোমর। আমার মনে হয় যে এত
এতদিনে সব থেকে বড় গোমরটা ফাঁস করে দিলেন সার্জিস আলম। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সার্জিস আলমের গাড়ির শোডাউনের কথা। গাড়ি বহর নিয়ে শোডাউন করলেন এবং সেটি গণমাধ্যম শতাধিক বলছে, প্রকৃত সংখ্যা নাকি 1.5 শতাধিক। এরপরে পঞ্চগড়ের বোদায় আজকে যখন রাতের শেষ, সেই দিনটা যখন ছিল, সেই দিনে পঞ্চগড়ের বোদায় তিনি এই আরেকটা শোডাউন করেছেন। সেখানে কেউ কেউ ফেসবুকে লেখালেখি করছে সেখানে 4 শতাধিক গাড়ি ছিল। শতাধিক গাড়ি যে ছিল এটা বাংলাদেশের সব গণমাধ্যমে এসেছে। শোডাউনের পর শোডাউন করছেন সার্জিস আলম, সেটি প্রচণ্ড সমালোচিত হয়েছে। বিমানে উড়ে গেছেন, সেটা একটা বড়লোকি ব্যাপার। বিমানবন্দর থেকে শত শত গাড়ি নিয়ে শোডাউন করেছেন, হুড খোলা, ছাদ খোলা গাড়িতে পতাকা, এনসিপির পতাকা নিয়ে রাস্তায় ঘুরেছেন, সাথে অসংখ্য মোটরসাইকেল ছিল। সেটিকে ভালোভাবে দেখেননি কেউ, কারণ এই সার্জিস আলমরাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। সেটিকে নিয়ে তাসনিম যারা ফেসবুকে খোলা চিঠি লিখেছিলেন প্রিয় সহকর্মীকে নিয়ে, সেটিও একটা অনন্য নিদর্শন বলতে গেলে বলা যায় যে তাসনিম যারা নিজ দলের নেতার বিরুদ্ধে ফেসবুকে ওপেন লিখলেন, তাতে করে তাসনিম যারার উপরে কোনো শনির দশা নেমে আসে কিনা, তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় কিনা, তেমন ঘটনা যদি ঘটে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ যার বিরুদ্ধে তিনি লিখেছেন তারা 2-3 জন এত বেশি ক্ষমতাধর এই দলে যে অন্যরা যদি তার সমালোচনা করে তাহলে তাদের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। তাসনিম যারা তার স্ট্যাটাসে মূলত যেটা বলতে চেয়েছিলেন, চিঠি লেখার ঢঙে তিনি লিখেছেন, সেখানে তিনি একটা জায়গায় বলেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে সব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবার দায়িত্ব। এবং তিনি লাস্টে বলেছেন, আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকভাবে বিবেচনা করবে। সার্জিস কাল বিলম্ব করেননি, সার্জিস তার উত্তর দিয়েছেন এবং সেই উত্তরটা দীর্ঘ চিঠি, দীর্ঘ লেখা, ফেসবুকে দীর্ঘ লেখা লিখেছেন। সেই দীর্ঘ লেখা আপনারা দেখে নিতে পারেন। সেই দীর্ঘ লেখায় সার্জিস আলম যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ক্ষমতার রাজনীতি আসলে ভিন্ন রকম রাজনীতি। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে ক্ষমতার রাজনীতির একেবারে পরিপূর্ণ তফাৎ রয়েছে। আমরা যে বন্দোবস্তের কথা বলছি সেই বন্দোবস্ত যদি এখন আমি প্রয়োগ করতে চাই, তাহলে 95% ক্ষেত্রেই আমাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে। ভোটের রাজনীতিতে আমরা টিকতে পারবো না। সুতরাং নতুন এবং পুরাতনের মিশেলে কিছু একটা করে আপাতত যদি আমরা যেটা আমাদের হাতে নাই, আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো না, সেটা হচ্ছে ক্ষমতা। আমরা যদি নতুন এবং পুরাতনের মিশেলে পাওয়ারফুল হতে পারি, ক্ষমতায় যেতে পারি, তারপরে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলছি সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। তার মানে হচ্ছে যে তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, তাদের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার রাজনীতি করা। এবং ক্ষমতার রাজনীতিতে তিনি বলেছেন যে ক্ষমতার রাজনীতিতে ভোট করতে হলে সেই এলাকার মানুষ, আপনার যদি প্রভাব না থাকে, প্রতিপত্তি না থাকে, আপনার যদি হ্যাডাম না থাকে, কেউ আপনাকে 4 পয়সা মূল্য দেবে না। আপনি ভোটে দাঁড়িয়েছেন, আপনার কাছে অনেকে আসবে, অনেক ন্যায় অন্যায়, অনেক দাবি নিয়ে, অনেক সুপারিশ নিয়ে আসবে। তারা শুধু দেখবে আপনি তাদের দাবি মেটাতে পারছেন কিনা। তার মানে হচ্ছে যে কথাটুকু একটু উজ্জ্ব রেখেছেন সেটা হচ্ছে যে ভোটের রাজনীতিতে অনেক টাকা পয়সা খরচ করতে হয়। সেই টাকা পয়সা খরচ যদি আপনি করতে না পারেন, সবাইকে যদি, ভোটারদেরকে যদি খুশি করতে না পারেন, তাহলে আপনি ভোটের রাজনীতিতে টিকতে পারবেন না। সেই কথা বলেছেন তিনি। এবং একটু উল্লেখ কি করি সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে কতিপয় সোশ্যাল মিডিয়ার বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনৈতিক কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে, কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের এই মুহূর্তের চিত্র নয়। এই মুহূর্তের চিত্র নয়, অর্থাৎ বাংলাদেশে যে ধারার রাজনীতি হয়, বিএনপি আওয়ামী লীগ যে ধারার রাজনীতি করে, সেই ধারার রাজনীতি তাদের নতুন বন্দোবস্তের রাজনীতি নয়, সেটা তিনি স্বীকার করছেন। কিন্তু তিনি বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আমি ভোটে প্রয়োগ করতে যাই তাহলে আমার জামানত বাজেয়াপ্ত হবে। সুতরাং আমাকে পুরাতন ধাঁচেই রাজনীতি করতে হবে, পুরাতন ঢঙেই রাজনীতি করতে হবে এবং শোডাউন করতে হবে, ক্ষমতা দেখাতে হবে, দাপট দেখাতে হবে, তবেই জনগণ আকৃষ্ট হবে। জনগণ নাকি আকৃষ্ট হয় না শোডাউন না করলে, দাপট না দেখালে জনগণ নাকি আকৃষ্ট হয় না। এবং সেটা যদি না করা যায় তাহলে 95% ক্ষেত্রেই আমাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তার মানে হচ্ছে যে ভোটের লড়াইয়ে পারা যাবে না, এমনটা তিনি বলেছেন।
একেবারে শেষ লাইনে, শেষ প্যারাতে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে তিনি যে জমিদার পরিবারের সেটা বলার চেষ্টা করেছেন। তার যে অভাব নেই, তিনি তার পকেটে টাকা ছিল না, যে নাটক করেছিলেন তিনি, সেটা যে নাটক এবার এই স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে দিলেন। বললেন যে তিনি জমিদার পরিবারের মানুষ, তার দাদা যেটা রেখে গেছে সেই রেখে যাওয়া টাকা দিয়ে আগামী নির্বাচন করতেও তার কোনো সমস্যা হবে না। এবং তিনি এটাও বলেছেন, সেটা হচ্ছে যে আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। অর্থাৎ যা গাড়ি ছিল অর্ধেকের বেশি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা নিয়ে গিয়েছিল। বাকি 50টার, তার মানে তিনি স্বীকার করেছেন যে 100টার বেশি গাড়ি ছিল। তিনি লিখেছেন বাকি 50টার মতো গাড়ির 6,000 টাকা করে যে 3 লাখ টাকা ভাড়া দেওয়া হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা নিয়ে আমি এবারের ইলেকশনেও শেষ করতে পারবো। আরও 50 বছর আগে এই 50টা গাড়ির ভাড়া দেওয়ার তার সামর্থ্য ছিল, তার পরিবারের সামর্থ্য ছিল। এই উত্তরটা তিনি তাসনিম জারাকে বলেছিলেন। তার মানে হচ্ছে যে তিনি জমিদার পরিবারের সন্তান, তাকে গরিব বলে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। তিনি দাপট দেখাবেনি, শোডাউন দেখাবেনি, 100, 200, 400, 500 গাড়ি, এটা কোনো ব্যাপার না। টাকার কোনো অভাব নেই। টাকার অভাব নেই এই কথা যখন বলছেন তিনি, তখন কি দুদকের একটু উচিত একটু খতিয়ে দেখা যে তিনি যেটা বলছেন পরিবারের সামর্থ্য এবং তার বর্তমান চালচলন, এবং মাত্র 6 মাস আগেই যেটা বলা যে তার পকেটে 2,000 টাকাও থাকে না, তার কোনো ওয়ালেট নাই, মানি ব্যাগ নাই, ধার দেনা করে চলছে, সেই 6 মাস আগের কথা এবং 6 মাস 7 মাস পরের কথার সঙ্গে যে এই অমিল, তার অর্থনৈতিক বাস্তবতা কি একটু দুদকের ঘেঁটে দেখা উচিত, নাকি সরকারি দল হিসেবে তাদেরকে ট্রিট করা হবে? সেইভাবে ট্রিট করে দুদকও ব্যাপারটাকে আমলে নেবে না, সেটিও অবশ্য একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে যে কথা বলছিলাম যে ক্ষমতায় না গেলে যেটা হয়, ক্ষমতায় না গেলে আমরা পরিস্থিতি পাল্টাতে পারবো না, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা বলছি সেটা আমরা প্রয়োগ করতে পারবো না। সেটাই তিনি এক জায়গায় লিখেছেন যে তার উপর এখন আপনার কোনো অথরিটি নেই, অর্থাৎ কোনো। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।